আমরা জানলাম তড়িৎ বিশ্লেষণ কি এবং তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা যায় এবং এও জানলাম তড়িৎ বিশ্লেষণের অনেক বড় একটি প্রয়োগ তা হচ্ছে ধাতুর নিষ্কাশনে। অর্থাৎ আমরা যখন কোনো ধাতু নিষ্কাশন পড়তে যাব তখন তড়িৎ বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরেকটি বিষয় দেখব তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, তা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। প্রথম কথা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং কি? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে একটি ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার যে প্রক্রিয়া তাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আমি আবারও বলছি, কোনো একটি ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার যে প্রক্রিয়া তাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এবার ইলেকট্রোপ্লেটিং বোঝার আগে আমাদেরকে অন্য একটি বিষয় জানা খুব জরুরি। সেটি হচ্ছে, মনে করো কোনো একটি তড়িৎ বিশ্লেষণ কোষে এরকম ঠিক আগের মতোই দুইটি তড়িৎদ্বার রয়েছে, বাইরের কোনো একটি সোর্সের সাথে অর্থাৎ ব্যাটারির সাথে সেটি যুক্ত করা আছে এবং তড়িৎ চালনা করা হচ্ছে। এবার এখানে একটি দ্রবণ রাখা হলো, সেটি হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ। এটি হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, অর্থাৎ এখানে জিঙ্ক 2+ আয়ন রয়েছে। এবার তড়িৎদ্বার হিসেবে আমি প্লাটিনাম না বরং অ্যানোড হিসেবেও জিঙ্ক এবং ক্যাথোড হিসেবেও জিঙ্ক ধাতু দেওয়া হচ্ছে। এবার কি হবে? প্রথম কথা হচ্ছে অবশ্যই সালফেট আয়ন এই জিঙ্ক তড়িৎদ্বারে গিয়ে সে জারিত হবে না, কারণ সালফেট সে জারিত হতে চায় না। মনে রাখতে হবে, সালফেট জারিত হতে চায় না বা জারিত হয় না। বিশেষ করে যখন জিঙ্ক ধাতু আছে তখন এই সালফেট সে জারিত হবে না। কিন্তু আমরা তো জানি অ্যানোড মানেই হচ্ছে জারণ তড়িৎদ্বার। তার মানে দেখা যাবে এই ক্ষেত্রে এই জিঙ্ক ধাতুর অর্থাৎ এই অ্যানোড সে নিজে দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। অন্যদিকে ক্যাথোডে গিয়ে এটি হবে অ্যানোডে, অন্যদিকে ক্যাথোডে গিয়ে এই জিঙ্ক আয়নে সে আবার দুইটি ইলেকট্রন গ্রহণ করবে, তৈরি করবে জিঙ্ক, ধাতব জিঙ্ক, যেটি এই ক্যাথোডের গায়ে জমা হবে। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারি, যখন কোনো সালফেট লবণ ব্যবহার করা হবে, প্রথম কথা হচ্ছে সালফেট সে নিজে জারিত হতে চায় না, অর্থাৎ সে অ্যানোডে গিয়ে জারিত হবে না। তাহলে আমরা যদি অ্যানোড হিসেবে কোনো ধাতুকে ব্যবহার করি, কোনো সক্রিয় ধাতুকে যেমন জিঙ্ক, তাহলে সে নিজেই দুইটি ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে, অর্থাৎ জারিত হবে। এবং ক্যাথোডে গিয়ে সেই আয়নই আবার বিজারিত হয়ে ধাতব জিঙ্ক তৈরি করবে, যেটি ক্যাথোডের গায়ে জমা হবে। তাহলে একটু চিন্তা করো, অ্যানোড সেটির একটি একটি করে পরমাণু আস্তে আস্তে দ্রবণে চলে আসতেছে, আবার এই দ্রবণের এই আয়নগুলো সেটি আবার ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে। অর্থাৎ ক্রমেই দেখা যাবে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোড এ ধাতু জমা হবে। আমি আবারও বলছি, যখন সালফেট লবণ বিশিষ্ট কোনো যৌগ নিয়ে যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে তখন দেখা যাবে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোডে ধাতু জমা হবে। এই বিষয়টি আমাদের দরকার যদি আমরা বুঝতে চাই ইলেকট্রোপ্লেটিং বিষয়টি কি। আমরা একটি ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দিতে চাই, সেটি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, এবং এই কাজটি করতে গিয়ে আমাদের তড়িৎ বিশ্লেষণ করতে হয়। এবং আমরা দেখতে পাই, আমরা যে হাতের ঘড়ি পরি সেই ঘড়িতে দেখা যায় ঘড়ির ভিতরে থাকে হচ্ছে লোহা এবং তার উপর থাকে নিকেলের প্রলেপ, এর উপর থাকে নিকেলের প্রলেপ। এই বিষয়টিকে যে প্রক্রিয়া করা হয় সেটি হচ্ছে আসলে ইলেকট্রোপ্লেটিং। ঘটনাটা সিম্পল, তোমরা জাস্ট চিন্তা করো কোনটি ক্ষয়প্রাপ্ত হয়? ক্ষয়প্রাপ্ত হচ্ছে অ্যানোড, আর কোনটিতে ধাতু জমা হয় সেটি হচ্ছে ক্যাথোড। আমরা এই ক্ষেত্রে লোহার উপরে নিকেলের প্রলেপ দিতে চাই, তাহলে আমরা যদি ইলেকট্রোপ্লেটিং করতে চাই তাহলে এই হচ্ছে আমাদের ব্যাটারি, আমরা ক্যাথোড হিসেবে দেব হচ্ছে ঘড়িটিকে, এটি হচ্ছে সেই ঘড়িটিকে রাখবো হচ্ছে
ক্যাথোড হিসেবে, এটিকে রাখবো ক্যাথোড হিসেবে। এবং যে ধাতুর প্রলেপ দিতে চাই সেই ধাতুকে রাখবো হচ্ছে অ্যানোড হিসেবে, সেটিকে রাখবো হচ্ছে অ্যানোড হিসেবে। অর্থাৎ নিকেল ধাতুকে আমরা রাখবো হচ্ছে অ্যানোড হিসেবে, এবং যেই ঘড়ির উপর, যেই লোহার ঘড়ির উপর আমরা প্রলেপ দিতে চাই সেটিকে রাখবো হচ্ছে ক্যাথোড হিসেবে। এবং আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে নেব একটি সালফেট লবণ। অবশ্যই যে ধাতুর প্রলেপ আমরা দিব সেই ধাতুর সালফেট বা নাইট্রেট লবণ, অর্থাৎ যা জারিত হতে চায় না। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে আমরা যে ধাতুর প্রলেপ দিতে চাই তার সালফেট লবণ, অ্যানোড হিসেবে যে ধাতুর প্রলেপ দিতে চাই সেই ধাতু, এবং যার উপর প্রলেপ দিতে চাই তাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। তাহলে দেখা যাবে ক্রমান্বয়ে এই নিকেল ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং এই নিকেল যেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অর্থাৎ দ্রবণে চলে আসছে সেটি আবার গিয়ে জমা হচ্ছে এই ক্যাথোডের উপর। অর্থাৎ আলটিমেটলি আমরা লোহার ঘড়ির উপর নিকেলের প্রলেপ পাবো। এই প্রক্রিয়াটিকেই বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এবং এই ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য তোমরা বুঝতেই পারছো আমাদের দরকার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ। এখানে একটি বিষয়ে মনে রাখা উচিত, সেটি হচ্ছে এই ইলেকট্রোপ্লেটিংয়ে যখন প্রলেপ দেওয়া হয় জিঙ্কের, অর্থাৎ যখনই জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, অর্থাৎ কোনো একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তখন সেই ইলেকট্রোপ্লেটিংকে একটি বিশেষ নাম দেওয়া হয় যার নাম হচ্ছে গ্যালভানাইজিং। অর্থাৎ আমরা বুঝলাম ইলেকট্রোপ্লেটিং কি, অর্থাৎ কোনো একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং, এবং এটি করার জন্য তড়িৎ বিশ্লেষণ প্রয়োগ করা হয়। যে ধাতুর প্রলেপ দিতে হবে সেটিকে ব্যবহার করতে হয় অ্যানোড হিসেবে, এবং যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সেটিকে দিতে হবে ক্যাথোড হিসেবে। এবং তড়িৎ বিশ্লেষণ করে আমরা পাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এর থেকে আসে হচ্ছে বিশেষ ধরনের ইলেকট্রোপ্লেটিং যাকে বলা হয় গ্যালভানাইজিং। অর্থাৎ যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটি যদি হয় জিঙ্ক, অর্থাৎ যদি কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তখন সেই ইলেকট্রোপ্লেটিংকে বলা হয় গ্যালভানাইজিং।